ওই যে শুনছেন সেই কান্নাটা, ভুল করবেন না, ওটা কোনো শিশু না, ওটা জন্মানোর আগে মরা কথাগুলো যখন কবর থেকে বেরিয়ে আসে তখন যে শব্দ হয়, ওটা ঠিক ওই রকম। আজকের গল্পটা কবর জন্ম, যেখানে মৃত্যু শুধু শেষ না, বরং একটা গর্ভের শুরু। শুনুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ রাতে আপনার বাচ্চা যদি হঠাৎ করে পেটে হাত রেখে বলে, মা, আমার ভেতরে কে যেন নড়ছে, তখন বুঝবেন গল্পটা আর গল্প না, গল্পটা জেগে উঠেছে। সিলেটের সীমান্তে এমন একটা গা যার নাম মানুষ মুখে আনতে চায় না। কেউ বলে মোহনপুর, কেউ বলে মর্দানা, আর বুড়ো মুলবি সাহেব তো একদম বলে মৃতবাস। গাটা নকশায় নেই, গুগল ম্যাপে নেই, শুধু পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, যেন পৃথিবী তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। চারপাশে কাঁচা জঙ্গল, বাঁশবনের মাঝে একটা মাটির পথ, যেন কোনো প্রাণীর পেটের ভেতর দিয়ে ঢুকছেন। হাওয়ায় শুকনো পাতার মরমর, কিন্তু কখনো পাখি ডাকে না। গায়ের লোকজন চোখ নিচু করে হাঁটে, কথা বলে ফিসফিস করে, আর সন্ধ্যার পর ঘরের দরজা 3 তালা দিয়ে বন্ধ করে, একটা লোহার, একটা কাঠের, আর একটা মন্ত্রে লেখা কাগজের। গল্পটা শুরু হয় এক বৃষ্টির রাতে, ভীষণ বৃষ্টি, যেন আকাশ ফেটে গিয়েছে, মাটি ভিজে কাদায় পরিণত হয়েছে, পাহাড় থেকে জলের ধারা নেমে আসছে, যেন কাঁদছে। সেই রাতে রহিমা বেগমের পেট ফেটে যাওয়ার মতো ব্যথা শুরু হয়। 7 মাসের গর্ভ, কিন্তু ব্যথা যেন 7 মাস না, 7 জন্মের। মাইজি, মাইজি এসেন, ডাক দেয় তার ছোট ভাই জামাল। মাইজি বলতে চাঁদনি, গায়ের সবচেয়ে পুরনো ডাইনি। বয়স কত কেউ জানে না, তবে লোকে বলে 1947 সালে যখন মানুষ দৌড়ে যাচ্ছিল সীমান্ত পার হতে, তখন চাঁদনি ইতিমধ্যে চুল পাকিয়ে গিয়েছিল। তার চোখ দুটো এমন যেন ভেতরে কয়লা জ্বলছে। কেউ বলে সে মানুষ না, জিন্নাতের পাহারা। কেউ বলে সে মরে গেছে অনেক আগেই, কিন্তু জমিন তাকে ছাড়তে চায় না। চাঁদনি এলো এক টুকরো কালো চাদর জড়িয়ে, ভিজে না, যদিও বৃষ্টি যেন তাকে এড়িয়ে চলছে। ঘরে ঢুকে সে রহিমার পেটে হাত বুলিয়ে দেয়। তার আঙুল যেখানে স্পর্শ করে সেখানে রক্তের মতো লাল দাগ পড়ে। ওরে বাবা, চাঁদনি ফিসফিস করে বলে, এই বাচ্চাটা জন্মাচ্ছে না, ফিরে আসছে। জামাল ভয়ে গিলে ফালে, ফিরে আসছে? কার থেকে? চাঁদনি তাকায় রহিমার মুখের দিকে। তোর দিদির কথা মনে আছে, ফাতেমা? রহিমা চোয়া বন্ধ করে ফেলে। ফাতেমা, তার বড় বোন, 7 বছর আগে মরে গিয়েছিল, গর্ভবতী অবস্থায়। এক রাতে গাঁয়ের পুরনো মসজিদের পিছনের কবরস্থানে, অসম্পূর্ণ কবরে তার লাশ পাওয়া গিয়েছিল। পেট চিরে ভেতরের সবকিছু গায়েব। ডাক্তার বলেছিল জঙ্গলের জন্তু, কিন্তু গায়ের লোক জানত জঙ্গলের জন্তু কখনো মানুষের গর্ভ চেখে দেখে না। ফাতেমার বাচ্চাটা জন্মায়নি, কিন্তু মরেও সে বেরোতে চেয়েছিল, তাই মাটি তাকে ধরে রেখেছিল ভেতরে। জমিনের ভেতরে গর্ভ হয়েছিল, আর এখন সে ফেরত আসছে তোর ভেতরে। রহিমা চিৎকার করে ওঠে, না, আমি চাই না, এটা আমার না। কিন্তু তখন আর কিছু করার ছিল না। পেটের ভেতর থেকে থপ 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 এমন শব্দ আসে যেন কেউ দরজা ঠুকছে, আর তারপর ক্র্যাক, একটা শব্দ যেন হাড় ভাঙছে। রহিমার পেটের নিচের অংশ ফেটে যায়, কিন্তু রক্ত বেরোয় না, শুধু মাটি, ভিজে কালো গন্ধহীন মাটি। আর সেই মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, ছোট, পাতলা, কিন্তু আঙুলে নখ নেই। আঙুলগুলো যেন সেলাই করা, কালো সুতায় জোড়া লাগানো, যেন কেউ ভেঙে গেছে আবার জোড়া দিয়েছে। হাতটা ধীরে ধীরে রহিমার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে, আর তারপর দাঁত দিয়ে কামড়ে ধরে মায়ের গর্ভাশয়ের পর্দা। চাঁদনি চোখ বন্ধ করে বলে, জমিন জন্ম দিচ্ছে, মাটির মা তার সন্তানকে ফিরিয়ে দিচ্ছে। জামাল দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু দরজা খুলতে পারে না, যেন কেউ ভেতর থেকে ধরে রেখেছে। ভেতরে শব্দ আসে, চিবো চিবো শব্দ, যেন কেউ কাঁচা মাংস চিবোচ্ছে। তারপর কান্না, কিন্তু সেই কান্না শিশুর না, ওটা যেন গর্ভের ভেতর থেকে আসা কান্না। গলায় কাদা, ফুসফুসে মাটি। সকাল হয়, বৃষ্টি থামে, ঘর খুলে দেখা যায় রহিমা মারা গেছে।
তার পেট খোলা, ভেতরে কিছু নেই, শুধু মাটি আর একটা ছোট লোহার সূচ। সেই সূচে লাল সুতো গাঁথা। সেই সুতো দিয়েই লোকে বলে মৃত শিশুর মুখ সেলাই করে দেওয়া হয়, যাতে সে কথা বলতে না পারে। আর ঘরের কোণায় একটা ছোট ছায়া। 4 মাস পর গায়ে একটা বাচ্চা দেখা যায়। নাম রাখা হয় জামাল, রহিমার ভাইয়ের নামে। কিন্তু ওর চোখ দুটো অদ্ভুত। ডান চোখ সাধারণ কালো চকচকে, আর বাঁ চোখ সাদা, কিন্তু ভেতরে যেন কালো দাগ, যেন কেউ কালি দিয়ে কবরের নকশা এঁকে দিয়েছে। বাচ্চাটা কখনো কাঁদে না, কিন্তু রাতে যখন চাঁদ ঢাকা পড়ে সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। এক রাতে পাড়ার এক মহিলা দেখে জামাল হামাগুড়ি দিয়ে যাচ্ছে মসজিদের পিছনের কবরস্থানের দিকে। মহিলা লুকিয়ে দেখে জামাল থামে ফাতেমার কবরের সামনে। কবরটা এখনো অসম্পূর্ণ, মাথার দিকে মাটি কম, পায়ের দিকে বেশি। জামাল হাত বাড়িয়ে মাটি খুঁড়তে শুরু করে, আঙুল দিয়ে, নখ ছাড়া। মাটি খুঁড়ে সে বের করে একটা ছোট কঙ্কাল। মাথার হাড়ে দুটো ছিদ্র চোখের জায়গায়, আর মুখে সেলাইয়ের দাগ। বাচ্চাটা কঙ্কালটা কোলে নেয়, আর তারপর কঙ্কালটা হাসে। কিছুদিন পর গায়ের বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত খেলা শুরু হয়। খেলার নাম কবরে ঘুম। খেলাটা এমন, এক বাচ্চা মাটিতে শুয়ে পড়বে চোখ বন্ধ করে, আর অন্য বাচ্চারা তাকে মাটি দিয়ে ঢেকে দেবে, মাথা ছাড়া। তারপর তারা জিজ্ঞাসা করবে, তুই কে? আর যে বাচ্চা ঢাকা পড়েছে সে উত্তর দেবে, আমি যে কবরে ছিলাম সেই বাচ্চা। কিন্তু একদিন জামাল খেলায় যোগ দেয়। সে মাটিতে শোয়ায়, অন্য বাচ্চারা তাকে ঢেকে দেয় আর জিজ্ঞাসা করে, তুই কে? জামাল চোখ বন্ধ করে বলে, আমি যে কবরে জন্ম নিয়েছিলাম সেই বাচ্চা। সবাই হাসে, মনে করে ও মজা করছে। কিন্তু তখনই জামালের পেট থেকে শব্দ আসে, থপ থপ থপ। সবাই চুপ করে যায়। জামালের টি শার্টের নিচ থেকে একটা ছোট হাত বেরিয়ে আসে, ঠিক যেমন রহিমার পেট থেকে বেরিয়েছিল। আঙুলগুলো সেলাই করা, আর সেই হাতটা দুজন বাচ্চার গলা চেপে ধরে। তাদের চোখ দুটো ফেটে যায়, আর ভেতর থেকে মাটি বেরিয়ে আসে, মুখ দিয়ে না, চোখের ছিদ্র দিয়ে। মাটি যেন জীবন্ত, নড়ছে, হামাগুড়ি দিচ্ছে। পরদিন সকালে দুজন বাচ্চার লাশ পাওয়া যায়। তাদের পেট খোলা, ভেতরে কিছু নেই, শুধু মাটি, আর মাটির ভেতর লুকানো আর একটা ছোট লোহার সূচ। গায়ে আতঙ্ক। মৌলভী সাহেব কুরআন পড়েন, কিন্তু আয়াত পড়তে গিয়ে তার গলা বন্ধ হয়ে যায়, যেন কেউ ভেতর থেকে হাত দিয়ে চেপে ধরেছে। 5 জন লোক জামালকে ধরে নিয়ে যায় চাঁদনির কাছে। চাঁদনি জামালের দিকে তাকায়। এবার তার চোখে ভয়। ও আর শুধু বাচ্চা না, ও মাটির দরজা। সে বলে, জমিনের ভেতরে একটা জিনিস আছে, না পুরুষ না মহিলা, গর্ভ। একটা চিরন্তন গর্ভ, যে কখনো জন্ম দেয় না কিন্তু ফেরত নেয়। যারা মরে গর্ভবতী অবস্থায়, তাদের সন্তান সেই গর্ভে চলে যায়, আর সেখান থেকে সে শেখে কিভাবে মাটি দিয়ে শরীর তৈরি করতে হয়, কিভাবে অন্যের ভেতর ঢুকে নতুন করে জন্ম নিতে হয়। ফাতেমার বাচ্চাটা প্রথম না, তার আগেও অনেক হয়েছে। 1947 সালে এক মেয়ে মরেছিল পালানোর সময়, পেটে ছিল 2টো বাচ্চা। ওরা দুজনেই এখন মাটির ভেতর বেড়ায়। 1971 সালে এক মা গুলি খেয়ে মরে গিয়েছিল, কিন্তু তার বাচ্চা জীবিত ছিল পেটের ভেতর। সেও গেছে সেই গর্ভে। তাহলে জামাল কি? জিজ্ঞাসা করে এক লোক। চাঁদনি নীরব থাকে কিছুক্ষণ, তারপর বলে, ও মাটির সন্তান না, ও মাটির ডাক। যে ডাক শুনলে তার ভেতরেও কেউ জেগে ওঠে, আর তখন কবরই হয়ে যায় গর্ভ। সেদিন রাতে জামাল আবার বেরিয়ে যায়। এবার গোটা গায়ের মহিলাদের ঘর থেকে শব্দ আসে, পেট ফোলা, ব্যথা, কান্না। সবারই গর্ভের লক্ষণ, কিন্তু কেউ তো গর্ভবতী না। তবু ভেতরে কেউ নড়ছে। এক মহিলা আয়নায় দেখে তার পেটে একটা কালো রেখা দেখা যাচ্ছে, যেন মাটির ফাটল, আর সেই ফাটল দিয়ে একটা চোখ তাকাচ্ছে। চোখটা তার নিজেরই, কিন্তু বাঁ চোখ, যেটা সে জন্মের সময় হারিয়েছিল এক অসুখে। পরদিন গায়ের 14 জন মহিলার পেট ফেটে যায়, কিন্তু কোনো বাচ্চা বেরোয় না, শুধু মাটি।
আর মাটির ভেতর লুকানো সেলাই করা হাতগুলো। আর সেই হাতগুলো একসাথে হামাগুড়ি দিয়ে যায় মসজিদের পিছনে, ফাতেমার কবরের কাছে। কবরটা এবার সম্পূর্ণ খুলে যায়। ভেতরে কোনো লাশ নেই, শুধু একটা গর্ত, গভীর অন্ধকার, যার ভেতর থেকে শ্বাসের শব্দ আসছে। আর সেই শ্বাসে গন্ধ নেই, কিন্তু মাটির স্বাদ লাগে মুখে। চাঁদনি শেষবারের মতো যায় সেখানে। তার হাতে একটা পুরনো কাঠের বাক্স, ভেতরে 12টা লোহার সূচ, লাল সুতো গাঁথা, আর একটা কাগজ যেখানে লেখা, যে জন্মায় মরে তার জন্ম কবরে, যে মরে জন্ম নিতে তার কবরই গর্ভ। সেলাই করো মুখ, নইলে কথা বলবে মাটি। সেলাই করো চোখ, নইলে দেখবে যে তুমি আর তুমি না। সে বাক্সটা গর্তের ভেতর ফেলে দেয়, তারপর নিজেকেও ফেলে দেয়। গর্ত থেকে শোনা যায় চিৎকার, তারপর সেলাইয়ের শব্দ, টান টান টান, যেন কেউ ত্বক সেলাই করছে। পরদিন সকালে গর্তটা বন্ধ, কবরটা আবার অসম্পূর্ণ। মাথার দিকে মাটি কম, পায়ের দিকে বেশি, কিন্তু এবার কবরের উপরে একটা ছোট পায়ের ছাপ, আঙুল 4টে, আর পঞ্চম আঙুল সেলাই করা। গাটা ধীরে ধীরে খালি হয়ে যায়। যারা পালায় তাদের পেট রাতে ব্যথা করে, তারা ডাক্তারের কাছে যায়, আল্ট্রাসাউন্ড করায়। সবাই দেখে গর্ভাশয়ে কিছু নেই, কিন্তু স্ক্রিনে একটা কালো ছায়া যে নড়ছে, আর সেই ছায়ার হাতে একটা লোহার সূচ। এক ডাক্তার ভয়ে জিজ্ঞাসা করে, এটা কি? অন্য ডাক্তার চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলে, ওটা কোনো টিউমার না, ওটা মাটির অঙ্কুর। আর অঙ্কুর যখন ফুটবে তখন জন্ম নেবে কবর জন্ম। কয়েক মাস পর এক নতুন গায়ে বগুড়ার সীমানায় এক মহিলা জন্ম দেয় এক বাচ্চাকে। বাচ্চাটা কাঁদে না। পরিচারিকা দেখে বাচ্চার মুখে সেলাইয়ের দাগ। সে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই তার নিজের পেট থেকে শব্দ আসে, থপ থপ থপ। বাচ্চাটা তাকায় পরিচারিকার দিকে। তার চোখে, বাঁ দিকের চোখে একটা কালো দাগ, আর সেই দাগে লেখা মোহনপুর। গল্পটা শেষ হলো না, গল্প শুধু থামল, কারণ কবর জন্ম কখনো শেষ হয় না। ওটা অঙ্কুর যে একবার মাটিতে পড়লে পরের বৃষ্টিতেই আবার জেগে ওঠে। আপনি যদি আজ রাতে হঠাৎ করে পেটে হাত রাখেন আর অনুভব করেন কেউ ভেতর থেকে আপনার হাত ধরেছে, তাহলে বুঝবেন আপনার গল্পটাও শুরু হয়ে গেছে। আমার নাম রাখবেন না, কারণ যে বলে আমি কবর জন্ম শুনেছি, তার ভেতরেও কেউ নড়ে ওঠে। শুভরাত্রি। আর সেলাই করা মুখ দিয়ে হাসবেন না, কারণ মাটি হাসতে জানে না, মাটি খায়।